প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে বর্ণালী পদ অর্থাৎ স্পেকট্রোস্কোপিক টার্ম এই টপিকটা নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো উচ্চতর সন্নিবেশ রসায়ন ও গ্রুপতত্ত্ব এই সাবজেক্টটির গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায়। আর এই পঞ্চম অধ্যায়ে অবস্থান্তর ধাতব জটিলের বিভিন্ন বর্ণালীমিতিক ধর্ম ব্যাখ্যা করার ক্ষেত্রে বর্ণালী পদ খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। এই জন্য এই টপিকটা তোমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে যাতে তোমরা বিভিন্ন বর্ণালী পদ নির্ণয় করতে পারো। আর আমি সেই বিষয়টাই আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো বর্ণালী পদ কাকে বলে? বর্ণালী পদ হচ্ছে পরমাণুর বিভিন্ন ইলেকট্রনীয় শক্তি স্তরকে বর্ণনা করার জন্য যে সংকেত ব্যবহার করা হয় সেই সংকেতগুলোকেই মূলত বর্ণালী পদ বলে। অর্থাৎ একটা পরমাণুতে যে ইলেকট্রনগুলো থাকে তাদের বিভিন্ন শক্তি স্তর থাকে, আর এই সকল শক্তি স্তরকে বর্ণনা করার জন্য যে সংকেতগুলো ব্যবহার করা হয় তাকেই বর্ণালী পদ বলে। এখন স্বাভাবিকভাবেই তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে পরমাণুতে ইলেকট্রনের বিভিন্ন শক্তি স্তরকে প্রকাশ করার জন্য তো তোমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে পড়েছো, তাহলে নতুন করে আর বর্ণালী পদের কি প্রয়োজন? একটা বিষয় খেয়াল করে দেখো, তোমরা যে কোয়ান্টাম সংখ্যা চারটা পড়েছো, এই কোয়ান্টাম সংখ্যা চারটা কিন্তু এক ইলেকট্রন বিশিষ্ট কোনো সিস্টেম, যেমন হাইড্রোজেন পরমাণু কিংবা হিলিয়াম প্লাস আয়ন কিংবা লিথিয়াম 2+ আয়ন, এইরকম পরমাণু বা আয়ন যেখানে একটা মাত্র ইলেকট্রন আছে, সেই সকল পরমাণু বা আয়নের ক্ষেত্রে ইলেকট্রনের শক্তি স্তরগুলো কেমন হয় সেই সকল শক্তি স্তরকে বর্ণনা করার জন্য কিন্তু ওই কোয়ান্টাম সংখ্যাগুলো পাওয়া গিয়েছিল। কিন্তু যদি পরমাণুতে একাধিক ইলেকট্রন থাকে তবে সেক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে এই ইলেকট্রনগুলোর মধ্যে মিথস্ক্রিয়া ঘটে। তো ইলেকট্রনগুলোর মধ্যে যখন মিথস্ক্রিয়া ঘটে তখন কিন্তু আর ওই শক্তি স্তরগুলোকে তোমরা যে শক্তি স্তরগুলো পড়েছো সেই শক্তি স্তরগুলো আর অনুরূপ শক্তি স্তর অবস্থায় থাকে না, কতগুলো নতুন শক্তি স্তরে বিভাজিত হয়ে যায়। এই নতুন সৃষ্ট যে শক্তি স্তর অর্থাৎ একাধিক ইলেকট্রন অবস্থান করার কারণে নতুন শক্তি স্তরগুলো যে সৃষ্টি হচ্ছে, এই শক্তি স্তরগুলোকে বর্ণনা করার জন্যই কিন্তু বর্ণালী পদের প্রয়োজন হয়। তো তোমরা যে সকল কোয়ান্টাম সংখ্যা পড়েছিলে সেই সকল কোয়ান্টাম সংখ্যার সাথে অবশ্য বর্ণালী পদের একটা গভীর সম্পর্ক আছে। সেই সম্পর্কটা আমি তোমাদেরকে দেখাবো। অর্থাৎ আমরা ওই কোয়ান্টাম সংখ্যাগুলোর সহায়তা নিয়েই মূলত বর্ণালী পদ কীভাবে নির্ণয় করা হয় সেটা দেখব। তো আমরা প্রথমে একটু দেখি তোমাদের দেখা কোয়ান্টাম সংখ্যাগুলো কেমন ছিল। তোমরা প্রধান শক্তি স্তরকে প্রকাশ করার জন্য একটা কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করেছিলে, যেটাকে বলা হয়েছিল প্রধান কোয়ান্টাম সংখ্যা। একে এন দ্বারা সূচিত করা হয়েছিল এবং এনের বিভিন্ন মানের জন্য এই শক্তি স্তরগুলোকে কে, এল, এম, এন ইত্যাদি শক্তি স্তরে প্রকাশ করা হয়েছিল। আবার আরেকটা কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করেছিলে, যেটাকে তোমরা উপশক্তি স্তর নির্দেশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করেছিলে সেটা ছিল অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। একে এল দ্বারা প্রকাশ করতে, আর এল এর মান 0, 1, 2, 3, 4 ইত্যাদি হলে যথাক্রমে এস, পি, ডি, এফ, জি ইত্যাদি উপশক্তি স্তর নির্দেশিত হতো। তো এইরকম প্রত্যেকটা প্রধান শক্তি স্তর যেমন কতগুলো উপশক্তি স্তরে ভাগ হয়, অনুরূপে প্রত্যেকটা উপশক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে ওই ইলেকট্রনগুলোর কারণে প্রত্যেকটা উপশক্তি স্তর কিন্তু আবার পুনরায় কতগুলো নতুন শক্তি স্তরে ভাগ হয়ে যায়। তো এই নতুন ভাগ হয়ে যাওয়া শক্তি স্তরগুলোকে যে কোয়ান্টাম যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে মূলত বর্ণালী পদ। বর্ণালী পদগুলো দেখতে অনেকটাই উপশক্তি স্তরের মতোই, তবে পার্থক্য একটু হচ্ছে যে দেখো উপশক্তি স্তরগুলোকে স্মল লেটারে প্রকাশ করা হচ্ছে আর বর্ণালী পদগুলোকে কিন্তু ক্যাপিটাল লেটারে প্রকাশ করা হবে। এবং অরবিটাল প্রকাশ করার জন্য অর্থাৎ উপশক্তি স্তর প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা এল ছিল, অনুরূপে বর্ণালী প্রকাশ করার জন্য অর্থাৎ বর্ণালী পদ প্রকাশ করার জন্য একটা কোয়ান্টাম সংখ্যা আছে যেটাকে বলা হচ্ছে লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যা। এটাকে ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করা হয় এবং এই ক্যাপিটাল এল এর বিভিন্ন মানের জন্য যে পদগুলো পাওয়া যায় সেই পদগুলোকেই কিন্তু বর্ণালী পদ বলে। এবং ক্যাপিটাল লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যা ক্যাপিটাল এল এইটার মান যদি 0 হয় তখন বর্ণালী পদটা হয়ে যায় এস, এল এর মান 1 হলে বর্ণালী পদটা পি, এল এর মান 2 হলে বর্ণালী পদ ডি ইত্যাদি ইত্যাদি এভাবে বর্ণালী পদগুলোকে সূচিত করা হয়।
একটা বিষয় খেয়াল করার মতো, সেটা হচ্ছে যে যখন আমরা বর্ণালী পদ যখন আমরা নির্ণয় করব, তখন আমাদেরকে অবশ্যই লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতে হবে, এবং লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যা নির্ণয়ের জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এই এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা এল এর সহায়তা নিতে হবে। তো আমরা একটু দেখে নিই যে একটা বর্ণালী পদ কেমন হয়। একটা বর্ণালী পদ দেখতে অনেকটা এরকম। আমরা যদি বর্ণালী পদগুলো লিখি তাহলে সেগুলো দেখতে এরকম হবে। এই সংকেতগুলোর মধ্যে এলকে বলা হচ্ছে লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যা। এই লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যার বিভিন্ন মানের জন্য আমরা বিভিন্ন বর্ণালী পদ পেয়ে থাকি, এবং লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যার বিভিন্ন মানের জন্য যেহেতু আমরা বিভিন্ন বর্ণালী পদ পেয়ে থাকি, তাই বর্ণালী পদের কিন্তু আর একটা সংজ্ঞা এভাবে দেওয়া যায় যে পরমাণুর লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যার বা লব্ধি অরবিটাল সংখ্যার বিভিন্ন মানকেই কিন্তু বর্ণালী পদ বলে। তো একটা বিষয় দেখো, এই বর্ণালী পদ কিন্তু এই বর্ণালী লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যার মানটা কেমন হবে সেটা কিন্তু নির্ভর করে কোনো পরমাণুর যে উপশক্তি স্তরগুলো থাকে, অর্থাৎ এস পি ডি এফ জি, এই উপশক্তি স্তরগুলোতে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মানের উপর নির্ভর করে। বিষয়টা কীরকম? অর্থাৎ লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যার মান যখন নির্ণয় করা হবে, তখন বিভিন্ন উপশক্তি স্তরে যে বিজোড় ইলেকট্রনগুলো থাকবে সেগুলোকে হিসেবের আওতায় নিতে হবে, এবং ওই বিজোড় ইলেকট্রনগুলো যে উপশক্তি স্তরে থাকবে সেই উপশক্তি স্তরের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর যে মান পাওয়া যাবে সেই মানগুলোকে কিন্তু হিসেব করতে হবে। সেটা কিভাবে করতে হবে একটু দেখো। এই জন্য আমরা ধরে নেই যে ডি উপশক্তি স্তরে দুইটা বিজোড় ইলেকট্রন আছে। তো ডি উপশক্তি স্তরে যে বিজোড় ইলেকট্রন দুইটা আছে তাদের জন্য এই অরবিটাল কোয়ান্টাম সংখ্যা বা সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কিন্তু হবে 2 করে। আমরা জানি যে এল এর মান যখন 0 হয় তখন এস উপশক্তি স্তর, এল এর মান 1 হলে পি উপশক্তি স্তর, এল এর মান 2 হলে ডি উপশক্তি স্তর, এরকম হয়। তাহলে যদি আমাদের বিবেচ্য ইলেকট্রন দুইটা ডি অরবিটালে থাকে, তাহলে সেজন্য আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর যে মান পাবো সেটা হচ্ছে 2 করে। এখন কয়টা ইলেকট্রন আমরা বিবেচনা করছি? আমরা ধরে নিচ্ছি যে আমাদের ডি অরবিটালে 2টা ইলেকট্রন আছে। তো ইলেকট্রন দুইটার জন্য আমরা লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যাটা কেমন পাবো? লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যাটার সাধারণ প্রকাশটা হচ্ছে এরকম, যে ইলেকট্রনগুলো যে উপশক্তি স্তরে থাকবে সেই উপশক্তি স্তরের কোয়ান্টাম সংখ্যার যোগফল থেকে শুরু করে 0 পর্যন্ত লিখতে হয়। তো আমাদের বিবেচ্য ইলেকট্রন দুইটা যেহেতু ডি অরবিটালে আছে, ডি অরবিটালের জন্য আমরা এল এর মান পাচ্ছি 2। তো এল এর মান যদি আমরা 2 পাই, তাহলে আমাদের লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যার এল, এইটাকে আমরা এইভাবে লিখতে পারবো 2 যোগ 2। যেহেতু দুইটা অরবিটালে ডি উপশক্তি স্তরে ছিল, তাই উভয়ের ক্ষেত্রেই এল এর মান হচ্ছে 2 করে। এই জন্য 2 যোগ 2 অর্থাৎ 4 থেকে শুরু করে আমরা 0 পর্যন্ত লিখব। তো আমি যখন তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বিষয়টা দেখাবো, তখন তোমাদের বিষয়টা আরও অনেক পরিষ্কার হবে। এবার আর একটা কোয়ান্টাম সংখ্যা দেখো, এস, এটাকে বলা হচ্ছে লব্ধি স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই লব্ধি স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটা যে বিজোড় ইলেকট্রনগুলো আছে সেই বিজোড় ইলেকট্রনের স্পিনের উপর নির্ভর করে, এবং প্রত্যেকটা বিজোড় ইলেকট্রনের স্পিন মান কিন্তু হাফ করে হয়। তো আমরা এখানে বিষয়টা বিবেচনা করছিলাম এরকম যে ডি উপশক্তি স্তরে দুইটা বিজোড় ইলেকট্রন আছে। তো যেহেতু ডি উপশক্তি স্তরে দুইটা বিজোড় ইলেকট্রন আছে, তাদের জন্য এই স্পিন মান যদি হাফ হাফ করে হয়, অর্থাৎ আমরা যে দুইটা ইলেকট্রনকে বিবেচনা করছি তাদের জন্য স্পিন মানগুলো যদি হাফ করে হয়, তাহলে আমরা একটা লব্ধি স্পিন কোয়ান্টাম সংখ্যা নির্ণয়ের সাধারণ সূত্রটা আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে এস ইজুকাল হচ্ছে S1 প্লাস S2 কমা S1 প্লাস S2 মাইনাস 1 কমা এরপরের পদটা হতো এরকম S1 প্লাস S2 মাইনাস 2 কমা থেকে শুরু করে 0 পর্যন্ত। তো এখানে S1 এবং S2 হচ্ছে কিন্তু ইলেকট্রনের স্পিন, যেহেতু এখানে দুইটা ইলেকট্রনের কথা আমরা বিবেচনা করেছি। তো দুইটা ইলেকট্রনের জন্য আমাদের প্রত্যেকটা ইলেকট্রন, ধরা যাক প্রথম ইলেকট্রনটার স্পিন হচ্ছে S1 এবং দ্বিতীয় ইলেকট্রনটার স্পিন হচ্ছে S2। এইরকম স্পিন দুইটাকে আমরা প্রথমে যোগ করব, তারপর কমা দিয়ে আবার যোগ করে সেখান থেকে 1 বিয়োগ করব, তারপরের পদটা যদি লিখতাম তাহলে সেই দুইটা যোগ করে আমরা সেখান থেকে 2 বিয়োগ করতাম, এভাবে 0 পর্যন্ত আমরা লিখতাম। একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা দুইটা ইলেকট্রন
ডি অরবিটালে আছে বিবেচনা করছি বলেই কিন্তু আমরা S1 এবং S2 লিখেছি। যদি 3টা ইলেকট্রন থাকতো তবে সেক্ষেত্রে কিন্তু আমরা লিখতাম S1 প্লাস S2 প্লাস S3, অর্থাৎ প্রত্যেকটা বিজোড় ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যা যদি S দ্বারা প্রকাশ করি এবং প্রথমটির জন্য S1, দ্বিতীয়টির জন্য S2, তৃতীয়টির জন্য S3 ইত্যাদি ইত্যাদি যদি আমরা বিবেচনা করি, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেগুলো হচ্ছে যে জয়টা বিজোড় ইলেকট্রন থাকবে আমাদেরকে ততটি পদ নিতে হবে, অর্থাৎ যতটি বিজোড় ইলেকট্রন থাকবে আমাদেরকে ঠিক ততটি পদ নিতে হবে। তো আমাদের যদি 2টা ইলেকট্রন থাকে তাহলে আমরা 2টা পদ নেব। কি কি পদ নেব? S1 প্লাস S2 এটা একটা পদ, এবং S1 প্লাস S2 মাইনাস 1 এটা আর একটা পদ। এই 2টা পদ নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। কিন্তু যদি আমাদের 3টা বিজোড় ইলেকট্রন থাকতো তবে সেক্ষেত্রে আমরা এভাবে নিতাম S1 প্লাস S2 প্লাস S3 এটা একটা পদ হতো, আবার S1 প্লাস S2 প্লাস S3 মাইনাস 1 এটা আর একটা পদ হতো। তো যেহেতু 3টে ইলেকট্রন আছে তাহলে আমাদেরকে 3টা পদ নিতে হবে। তাহলে আমাদের তৃতীয় পদটা কীরকম হবে? তৃতীয় পদটা হবে এরকম S1 প্লাস S2 প্লাস S3 মাইনাস 2। এভাবে আমাদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, অর্থাৎ আমাদের যতটা বিজোড় ইলেকট্রন মানে যতটা আমাদের বিজোড় ইলেকট্রন থাকবে আমরা ততটা পদ লিখব, এবং প্রত্যেকটা পদের জন্য আমাদের এই স্পিন মানগুলো এভাবে হিসেব করতে হবে। আর একটা বিষয় এখানে মনে রাখতে হবে যে এই লব্ধি স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কখনো মাইনাস মান গ্রহণ করা যাবে না, অর্থাৎ এগুলো মডুলাস মান হবে। তার মানে হচ্ছে যদি এরকম হতো কখনো যে S1 এবং S2 যোগ করে যদি মনে করো যে মাইনাস হাফ আসে, তাহলে আমরা মাইনাস হাফটাকে প্লাস হাফ অর্থাৎ শুধু হাফ বিবেচনা করব। যাই হোক, আমি একটা উদাহরণ দিলে বিষয়টা তোমরা আরও পরিষ্কার হবে। আমি আর একটা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে পরিচয় করে দিই। তো আমাদের একটা তোমার বর্ণালী পদ লেখার জন্য কিন্তু এই পর্যন্ত এটুক জায়গা হলেই কিন্তু হবে। তো আর একটা কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এরকম, কে বলা হচ্ছে সূক্ষ্ম কোয়ান্টাম সংখ্যা। এই সূক্ষ্ম কোয়ান্টাম সংখ্যাকে মূলত বলা হয় বর্ণালী পদের বহুত্ব, অর্থাৎ প্রত্যেকটা বর্ণালী পদ, এই পর্যন্ত আমরা কিন্তু বর্ণালী পদ পেয়ে গেলাম। তো এই প্রত্যেকটা বর্ণালী পদ আবার কয়টা উপপদে বিভক্ত হবে সেটা জে এর মানের উপর নির্ভর করে, এই জন্য জে কে বর্ণালী পদের বহুত্ব বলা হচ্ছে। আর জে এর যতটি মান পাওয়া যায় প্রতিটি বর্ণালী পদ ততটি উপপদে বিভক্ত হয়, এবং জে এর মান মূলত নির্ভর করে লব্ধি স্পিন কোয়ান্টাম সংখ্যা এস এবং লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যা এল এর মানের উপর। সেটা কীরকম হয়? সেটা হয় এরকম, জে এর মানটা মূলত লিখতে হয় মডুলাস অফ এল প্লাস এস, অর্থাৎ আমরা প্রথমে লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করব, তারপরে আমরা স্পিন অরবিটাল কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করব, তারপরে যদি আমরা জে নির্ণয় করতে চাই তাহলে লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন অরবিটাল কোয়ান্টাম সংখ্যা, লব্ধি স্পিন কোয়ান্টাম সংখ্যার আমরা যোগফল করি, যদি যোগফল থেকে শুরু করে এদের বিয়োগফল পর্যন্ত যদি আমরা লিখি তাহলে কিন্তু হয়ে যাবে। তো যদি এমন হতো যে মনে করা যাক যে আমরা লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যার মান পেলাম, মনে করো যে 2 বা মনে করো 3, এবং লব্ধি স্পিন কোয়ান্টাম সংখ্যার মান পেলাম আমরা 1, তাহলে আমাদের জে এর মানগুলো কীরকম হবে? তাহলে আমাদের জে এর মানগুলো হবে 3 প্লাস 1 দ্যাট ইজ 4 থেকে শুরু করে 3 মাইনাস 1 অর্থাৎ 2 পর্যন্ত আমাদেরকে লিখতে হবে। তাহলে যদি আমরা 3 প্লাস 1 মানে 4 থেকে যদি আমরা 3 মাইনাস 1 অর্থাৎ 2 পর্যন্ত যদি আমরা লিখি, তাহলে আমাদের লিখতে হচ্ছে 4 প্লাস 4 3 2, অর্থাৎ এরকম আমরা 3টা জে এর মান পাবো। তখন কি হবে? তখন এই বর্ণালী পদটা আমাদের 3টে উপপদে বিভক্ত হবে। তো যাই হোক, তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে আমি একটা উদাহরণে যাব। সেটা হচ্ছে এই যে লাল করে একটা অংশ দিয়েছি, এই অংশটাকে মূলত বলা হচ্ছে স্পিন বহুত্ব। স্পিন বহুত্বটা কি সেটা তোমরা একটু পরেই বুঝবে। সেটা হচ্ছে স্পিন বহুত্বের সাহায্যেও কিন্তু একটা বর্ণালী পদ কতটা উপপদে বিভক্ত হবে সে সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায়। তো এখন আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণ হিসেবে আমি ভ্যানাডিয়াম 3+ এই আয়নটাকে বিবেচনা করব। তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো বহিস্থ শক্তি স্তরে 4s2 ইলেকট্রন আছে। তো যদি আমরা V3 যদি আমরা লিখি, অর্থাৎ আমরা যদি V3+ আয়নটা যদি পেতে চাই তাহলে আমাদের 3টা ইলেকট্রন অপসারণ করতে হবে। তাহলে বহিস্থ শক্তি স্তর থেকে 2টা ইলেকট্রন যাবে, অর্থাৎ 4s2 থেকে 2টা ইলেকট্রন যাবে, এবং 3d3 থেকে একটা ইলেকট্রন যাবে। এইভাবে 3টে ইলেকট্রন গেলে 3তে ইলেকট্রন থাকবে 2টি। তার মানে হচ্ছে যে আমরা যদি V3+ আয়নটার কথা বিবেচনা করি তাহলে এটার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে
নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাসের পরে যদি আমরা 3d2 লিখি তাহলে কিন্তু আমরা ভ্যানাডিয়াম 3+ এর ইলেকট্রনিক কনফিগারেশনটা পেয়ে যাই। তো সে যাই হোক, এখন আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যানাডিয়াম 3+ এই আয়নটিতে কিন্তু দুইটা বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল আছে, অর্থাৎ D2 সিস্টেমটাতে দুইটা বিজোড় ইলেকট্রন থাকে। এখন আমরা এই D2 সিস্টেমের জন্য যে বর্ণালী পদগুলো হবে সেই বর্ণালী পদগুলো কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়টা দেখব। তাহলে এখন আমরা প্রথমে যদি লব্ধি স্পিন কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করি তাহলে একটা বিষয় দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বিজোড় ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2টি। এখন এই ইলেকট্রনটার জন্য স্পিন মান যদি আমরা S1 এবং এটার জন্য আমরা যদি S2 বিবেচনা করি, এইরকম যদি S1 এবং S2 বিবেচনা করি তাহলে আমরা লব্ধি স্পিন কোয়ান্টাম সংখ্যা S কে লিখতে পারবো কিভাবে? S কে আমরা লিখতে পারবো এভাবে যে লব্ধি স্পিন কোয়ান্টাম সংখ্যা S এর মান হবে S1 প্লাস S2, S1 প্লাস S2 মাইনাস 1। যেহেতু আমাদের বিজোড় ইলেকট্রন হচ্ছে এখানে মাত্র 2টি, তাই কিন্তু আমরা জাস্ট 2টা পদ নিয়েছি। যদি আমাদের বিজোড় ইলেকট্রন 3টা থাকতো তাহলে আমাদেরকে 3টা পদ নিতে হতো এবং পদগুলো হতো কীরকম? S1 প্লাস S2 প্লাস S3 মিলে একটা পদ, S1 প্লাস S2 প্লাস S3 মাইনাস 1 মিলে একটা পদ, এবং S1 প্লাস S2 প্লাস S3 মাইনাস 2 মিলে আর একটা পদ হতো। তো যাই হোক, এখানে আমাদের বিজোড় ইলেকট্রন আছে 2টি এবং এই ইলেকট্রন দুইটার জন্য স্পিন S1 এবং যদি S2 হয় তাহলে লব্ধি স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমরা S = S1 প্লাস S2 এটা একটা পদ এবং S1 প্লাস S2 মাইনাস 1 এটা একটা পদ, অর্থাৎ এরকম দুইটা পদে লিখলাম। এখন আমি বলেছিলাম যে প্রতিটি বিজোড় ইলেকট্রনের স্পিন মান হবে কিন্তু হাফ। তাহলে স্পিন মান যদি হাফ করে হয় এটা কিন্তু নির্দিষ্ট, সবসময় বিজোড় ইলেকট্রনের জন্য স্পিন মানটা আমরা হাফ করে লিখব। তাহলে S1 এর জন্য মান হাফ এবং S2 এর জন্য মান যদি আমরা হাফ লিখি তাহলে লব্ধি স্পিন কোয়ান্টাম সংখ্যার যে মানগুলো আমরা পাবো সেটা হচ্ছে এরকম: হাফ প্লাস হাফ এটা হচ্ছে প্রথম পদের জন্য, হাফ প্লাস হাফ মাইনাস 1 এটা হচ্ছে দ্বিতীয় পদের জন্য। তাহলে এখানে দেখা যাচ্ছে হাফ প্লাস হাফ মানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে হাফ প্লাস হাফ দ্যাট ইজ 1 মাইনাস 1 মানে হচ্ছে 0। এইভাবে আমরা লব্ধি স্পিন কোয়ান্টাম সংখ্যা S এর মান পেলাম 1 এবং 0। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এইভাবে যে কোনো ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে যতটা বিজোড় ইলেকট্রন থাকবে প্রত্যেকটা বিজোড় ইলেকট্রনের সমান সংখ্যক পদ নিয়ে আমরা লব্ধি স্পিন কোয়ান্টাম সংখ্যা S এর মান নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখন আমরা একটু লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ ক্যাপিটাল L এর মানটা কীভাবে নির্ণয় করা যায় সেই বিষয়টা দেখব। তাহলে একটা বিষয় দেখো, এখানে আমাদের ইলেকট্রন কিন্তু হচ্ছে 2টা এবং ইলেকট্রন 2টা কোন উপশক্তি স্তরে আছে? ডি উপশক্তি স্তরে আছে। তো ইলেকট্রন যদি ডি উপশক্তি স্তরে থাকে তাহলে তার জন্য কোয়ান্টাম সংখ্যার মান কেমন হয়? ইলেকট্রন যদি ডি উপশক্তি স্তরে থাকে তাহলে তার জন্য কোয়ান্টাম সংখ্যা L এর মানটা হয় কত? 2 হয়। তাহলে এখানে আমাদের যে 2টা ইলেকট্রন আছে এই ইলেকট্রন 2টার প্রত্যেকটার জন্য এই L1 এবং L2 এর মান হবে 2 2 করে। যেমনটা দেখো, এখানে যেহেতু 2টা বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল আছে এবং প্রত্যেকটা বিজোড় ইলেকট্রন ডি অরবিটালে আছে, তাই প্রত্যেকটা ইলেকট্রনের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মান হচ্ছে 2 2 করে। এখন আমরা যদি লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করি তাহলে আমাদের নিয়মটা হচ্ছে এরকম: যতটা বিজোড় ইলেকট্রন থাকবে তারা যে উপশক্তি স্তরে থাকবে সেই উপশক্তি স্তরের সহকারী কোয়ান্টাম সংখ্যার যে মান পাবো সেই মানগুলো যোগ করব, আগে যোগ করে 0 পর্যন্ত লিখব। তাহলে এখানে L1 এর মানও হচ্ছে 2 এবং L2 এর মানও হচ্ছে 2, যেহেতু দুইটাই ডি অরবিটালে আছে। তাহলে আমাদেরকে এখন যে কাজটা করতে হবে যে L1 প্লাস L2 থেকে শুরু করে 0 পর্যন্ত লিখতে হবে। তো আমরা যদি L1 প্লাস L2 করি তাহলে আমরা কি পাবো? 2 যোগ 2 সমান হচ্ছে 4। 4 থেকে আমাদেরকে 0 পর্যন্ত লিখতে হবে। তো আমরা যদি 4 থেকে 0 পর্যন্ত লিখি তাহলে আমাদের লব্ধি স্পিন কোয়ান্টাম সংখ্যা L এর মানগুলো কীরকম হবে? 4 3 2 1 0 এরকম হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি 3টে ইলেকট্রন থাকতো এবং 3টাই যদি ডি অরবিটালে থাকতো তাহলে কি হতো? 3টে ইলেকট্রন থাকলে এবং 3টাই ডি অরবিটালে থাকলে যেটা হতো সেটা হচ্ছে যে প্রত্যেকটার ক্ষেত্রে L এর মান কিন্তু হতো 2 2 করে, অর্থাৎ L1 = 2 হতো, L2 = 2 হতো এবং L3 = কিন্তু 2 হতো।
তাহলে লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যা এল এর মান হতো এরকম L1 প্লাস L2 প্লাস L3, অর্থাৎ 2 প্লাস 2 প্লাস 2 দ্যাট ইজ 6 থেকে শুরু করে 0 পর্যন্ত আমাদেরকে লিখতে হতো। তাহলে আমরা মানগুলো কীরকম পেতাম? 6 পেতাম, 5 পেতাম, 4 পেতাম, 3 পেতাম, 2 পেতাম, 1 পেতাম, 0 পেতাম। এরকম আমরা কয়টা মান পেতাম? এরকম আমরা 7টা মান পেতাম। এখানে যোগফল 4 হওয়ার কারণে কিন্তু 5টা মান হয়েছে, ওখানে যোগফল 6 হতো, তাই 7টা মান থাকতো। তো যাই হোক, এভাবে আমরা লব্ধি স্পিন কোয়ান্টাম সংখ্যা এবং লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করে ফেলবো। যখন নির্ণয় হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই বিভিন্ন পদগুলো লেখা খুব সহজ হয়ে যাবে। আমি তোমাদেরকে বিষয়টা একটা তালিকা আকারে দেখাচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো যে এল এর মান যদি 4 হয় তাহলে সেটা জি টার্ম, জি পদ। এখানে দেখো এল এর মান 0 হলে এস, এল এর মান 1 হলে বি, এল এর মান 2 হলে ডি, এল এর মান এফ হলে 3 হলে এফ, এল এর মান 4 হলে জি। তাহলে এখানে আমাদের লব্ধি পদগুলো যেগুলো হবে সেগুলোর সংকেতগুলো হবে এরকম: 4 এর জন্য জি, 3 এর জন্য এফ, 2 এর জন্য ডি, 1 এর জন্য পি এবং 0 এর জন্য এস। তো একটা বিষয় দেখো, এখানে আমি একটা তালিকা করে তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি লিখেছি লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যার মান। তো এই লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যার যে মানগুলো আছে সেখান থেকে আমি একটা মান নেব। মনে করা যাক যে লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যার মান আমি 4 নিলাম। তো লব্ধি অরবিটাল কোয়ান্টাম সংখ্যার মান যদি আমি 4 নেই, স্বাভাবিকভাবে আমার পদটা কি পদ হবে? পদটা হবে অবশ্যই আমার জি টার্ম হবে, জি পদ হবে। এখন লব্ধি স্পিন কোয়ান্টাম সংখ্যার মান যদি আমি 0 নেই, তাহলে আমি স্পিন বহুত্ব কত পাচ্ছি? স্পিন বহুত্ব কিন্তু হচ্ছে 2s প্লাস 1, এইটাকে কিন্তু স্পিন বহুত্ব বলা হচ্ছে। তাহলে এস এর মান যদি 0 হয়ে থাকে, অর্থাৎ লব্ধি স্পিন কোয়ান্টাম সংখ্যার মান যদি 0 হয়ে থাকে, তাহলে স্পিন বহুত্ব 2s প্লাস 1, এইটা সমান আমি লিখতে পারবো 2 ইন্টু 0 প্লাস 1 দ্যাট ইজ 1। তাহলে আমার পদ সংকেতটা কীরকম হবে? পদ সংকেতটা হচ্ছে 1g। 1 হচ্ছে স্পিন বহুত্ব, অর্থাৎ এই যে লাল অংশটা হচ্ছে 1, আর এল এটার মান হচ্ছে জি। এইটাই কিন্তু হচ্ছে পদ সংকেত। এখন আমি বলেছিলাম যে জে এর মান, জে কিন্তু বর্ণালী পদের বহুত্ব নির্দেশ করে, অর্থাৎ প্রত্যেকটা বর্ণালী পদ কয়টা পদে বিভক্ত হবে সেই বিষয়টা নির্দেশ করে, এবং জে এর যতটা মান পাওয়া যায় প্রত্যেকটা বর্ণালী পদ ততটা উপপদে বিভক্ত হয়। তো এখানে একটা বিষয় দেখো, সূক্ষ্ম কোয়ান্টাম সংখ্যা জে এর মানগুলো কীরকম হয়? এল প্লাস এস থেকে শুরু করে এল মাইনাস এস পর্যন্ত লিখতে হয়। তো এল এর মান এখানে আমরা কত ধরেছি? এল এর মান হচ্ছে 4 এবং এস এর মান হচ্ছে কত? এস এর মান হচ্ছে কিন্তু 0। তাহলে এল প্লাস এস সমান হচ্ছে 4 এবং এল মাইনাস এস সমানও কিন্তু হচ্ছে 4, অর্থাৎ 4 থেকে 4, তার মানে হচ্ছে কোনো স্প্লিটিং হয়নি, অর্থাৎ একটা মাত্র মান আছে, সেটা হচ্ছে 4। তাহলে আমাদের এই যে পদ সংকেত যেটা আছে, এই পদ সংকেতটা কিন্তু আমাদের এখন পরিবর্তিত রূপ হচ্ছে এরকম, যে উপপদ যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 4g। এটা কিন্তু আমাদের একটা পদ সংকেত, তবে এটা হচ্ছে উপপদ সংকেত, আর এটা হচ্ছে আমাদের পদ সংকেত। তাহলে অ্যাটমিক ট্রাম বলতে মূলত আমরা এই অংশটুকুকেই বুঝাবো, শুধু 2s প্লাস 1 এর মান স্পিন বহুত্ব এবং এল এর যে মানটা আছে এইটুকু মান নিলেই কিন্তু আমাদের পদ সংকেত লেখা হয়ে যাবে। এখানে আর একটা বিষয় দেখিয়েছি, অনু অবস্থা বা মাইক্রোস্টেট, এটা নিয়ে আমি তোমাদের সাথে আলাদা আর একটা লেকচারে আলোচনা করব। তো এখন তোমরা দেখো তো, যদি এল এর মান 3 হতো তাহলে আমাদের পদ সংকেতটা কেমন হতো? এল এর মান যদি আমাদের 3 হতো তাহলে খেয়াল করে দেখো কোন পদ হতো? এফ হতো, পদ হতো তাহলে এফ। আচ্ছা, তাহলে এল এর মান যদি 3 হয় তাহলে আমাদের যে পদটা পাবো সেই পদটা হচ্ছে অবশ্যই এফ। এবং লব্ধি স্পিন কোয়ান্টাম সংখ্যার মান যদি 1 হয়, এখানে দেখো 1 এবং 0 আছে, তো যদি 1 হয়, 1 হলে স্পিন বহুত্ব 2 ইন্টু 1 প্লাস 1 দ্যাট ইজ 3। তাহলে আমাদের পদ সংকেতটা কীরকম হবে? স্পিন বহুত্ব হচ্ছে আমাদের 3 এবং পদটা হচ্ছে এফ, সব মিলিয়ে আমাদের পদ সংকেতটা, অর্থাৎ স্পিন বহুত্ব আর পদ মিলে হচ্ছে আমাদের পদ সংকেত, এইটা হচ্ছে আমাদের 3f। এইটাই কিন্তু আমাদের পদ সংকেত। এখন এই যে 3f পদ সংকেতটা যে আছে, 3f পদ, এই বর্ণালী পদটা যে আছে, এই বর্ণালী পদটা কিন্তু আবার ভাগ হয়ে যেতে পারে জে এর মানের উপর ভিত্তি করে। তো জে এর মান যদি এখন আমরা নির্ণয় করি, দেখো এল প্লাস এস থেকে এল মাইনাস এস, এল এর মান হচ্ছে 3 আর এস এর মান হচ্ছে 1, তাহলে 3 প্লাস 1 দ্যাট ইজ 4, আর এল মাইনাস এস মানে হচ্ছে 3 মাইনাস 1 দ্যাট ইজ 2। তাহলে আমাদেরকে লিখতে হবে 4 থেকে শুরু করে 2 পর্যন্ত, অর্থাৎ 4 3 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা বর্ণালী পদ কিন্তু আবার 3টা ভাগে ভাগ হচ্ছে, কারণ এখানে 3টা মান আছে, 1 2 3, এই 3টা মানে ভাগ হওয়ার কারণে কিন্তু একটা বর্ণালী পদ আবার বিভক্ত হয়ে যাচ্ছে জে এর মানের কারণে।
তো এই জন্য কিন্তু বলা হচ্ছিল যে জে কে বর্ণালী পদের বহুত্ব বলা হয় এবং যে এর যতটা মান পাওয়া যায় প্রত্যেকটা বর্ণালী পদ ততটা উপপদে বিভক্ত হয়। তো যেহেতু জে এর এখানে 3টা মান পাওয়া গিয়েছে, তাই এই বর্ণালী পদটা কিন্তু 3টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং সে মানগুলো কীরকম হচ্ছে, এদের প্রত্যেকের মান হবে একই রকম স্পিন 333, স্পিন বহুত্ব হচ্ছে 33 করে, এবং শুধু এই জে এর মানগুলো ভিন্ন 432 মিলে 3টা পদ পাওয়া যাচ্ছে, অর্থাৎ একটা বর্ণালী পদ পুনরায় 3টে উপপদে বিভক্ত হয়ে গেল। তো এভাবে তোমরা আশা করা যায় পরবর্তী যে 210-র জন্য যে পদগুলো পাবে সেগুলো তোমরা হিসেব করতে পারবে। এটা তোমাদের জন্য রেখে দিচ্ছি, তোমরা আশা করি যে এটা করবে। একটা কথা শুধু একটু বলে দিই, সেটা হচ্ছে যে এখানে কখনো 0 মান, কখনো 1, কখনো 0, কখনো 1, কখনো 0, কখনো 1 এভাবে কিন্তু নিচ্ছি। তো 0 1 0 1 0 করে কেন নিচ্ছি, তার কারণ হচ্ছে এরকম যে আমাদের এই বর্ণালী পদগুলোতে কিন্তু আমরা সর্বাধিক পরিমাণ যখন আমরা মান পাবো, সেটা অর্থাৎ স্পিন বহুত্বের মান যদি বেশি হয় তাহলে কিন্তু এটা সর্বনিম্ন পদ হয়। এই জন্য আমরা 0 দিয়ে শুরু করছি যাতে আমরা সর্বোচ্চ মান পাই। তো এই জন্য আমরা 0 1 0 1 0 এইভাবে কিন্তু ব্যবহার করছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটা যদি 2-একবার রিউইন্ড করে দেখো, তাহলে আশা করি যে পরিষ্কার বুঝতে পারবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।